আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আমরা গত ক্লাসে একটা সিভির অর্ধেকাংশ ক্রিয়েট করেছিলাম। আজকে তার দ্বিতীয়াংশ আমরা দেখব যে কিভাবে এটাকে কমপ্লিট করা যায়। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা আগের দিন দেখেছিলাম কি একটা সিভি তৈরি করার জন্য যে কাজগুলো আমাদের প্রথমে প্রাথমিকভাবে করতে হয় সেগুলোর মধ্যে থেকে একদম শুরুতে এরকম লেখা। আমরা দেখেছিলাম যে সিভির তিনটা ক্যাটাগরি আছে, রেজুমি, সিভি আর হলো বায়োডাটা। তো আমরা রেজুমি ক্রিয়েট করতেছি। রেজুমি ক্রিয়েটের ক্ষেত্রে আমরা সাধারণত 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মধ্যে শেষ করে দেব। একাডেমিক ইনফরমেশনটা লেখা হয়ে গেল। তো একাডেমিক ইনফরমেশন যদি লেখা হয়ে যায় তারপরে আমরা কি দেব, একাডেমিক ইনফরমেশনের পরে সবসময় আপনারা দিবেন ট্রেনিং ইনফরমেশন। ওকে, ট্রেনিং ইনফরমেশন। ওকে, তা আমরা ট্রেনিং ইনফরমেশন দিয়ে দিলাম। এখান থেকে একটু স্পেস দরকার আমার। ট্রেনিং ইনফরমেশন দিয়ে এখানে কি কি ইনফরমেশন লিখব, ট্রেনিংটা কোন বিষয়ের উপর দিয়েছেন, সেটা কোত্থেকে কমপ্লিট করেছেন, তার ডিউরেশন কত ছিল, সেখান থেকে ট্রেনিং থেকে আপনি কি কি শিখেছেন, ট্রেনিংয়ে কোনো রেজাল্ট আছে কি না, রেজাল্ট থাকলে সেটা পাস করেছেন বা কত গ্রেড পেয়েছেন, এই ইনফরমেশনগুলো এবং কবে ট্রেনিংটা করেছেন এই ইনফরমেশনগুলো এই সেক্টরের মধ্যে থাকবে। আমি একটা উদাহরণ দেই। মনে করেন আপনি ডেইলি আইটি একাডেমি থেকে গ্রাফিক ডিজাইনের একটা ট্রেনিং করেছেন, সেটা আমরা কিভাবে উল্লেখ করব। ধরুন আমি এখানে লিখলাম কোর্স নেম। হ্যাঁ, কোর্স নেম। তো কোর্স নেম দিয়ে আমি একটা ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে একটু জায়গা নিয়ে এখানে আমি একটা সেমিকোলন, একটা কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আরেকবার ট্যাব প্রেস করব। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি, আর কিছু না কিন্তু। হ্যাঁ, আমি বারবার স্পেস বার ক্লিক করি নাই, কিন্তু একবার ট্যাব প্রেস করেছি। এবারে আমরা কোর্স নেম দিব গ্রাফিক। অত যেহেতু আমরা এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করতেছি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিংও দিতে পারি। ডিজিটাল আনুমানিক ধরে নিলাম যে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স এখান থেকে কমপ্লিট করেছেন। এখন লিখব এই কোর্সের অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন থেকে আপনি এটা করেছেন। অর্গানাইজেশন দেখেন, এই ট্যাব দেওয়ার উপকারিতা কি, পরবর্তী আমি অর্গানাইজেশন লিখে যখন ট্যাব ক্লিক করলাম তখন একদম উপরে যেখানে আমি কোলনটা লিখেছি সেই কোলনটা বসিয়েছি, সেই ঠিক একই জায়গায় আমি কোলন দিতে পারছি। আবার কোলন দিয়ে আবার যখন ট্যাব দিলাম এখানে আমি অর্গানাইজেশন লিখে দিলাম ডেইলি আইটি একাডেমি। এর পরবর্তীতে দেখেন কি আছে, এটা সমস্যা না, এরকম দাগ আসলে আসতেই পারে। এরপরে কোর্স ডিউরেশন, কোর্স কতদিনের আপনার কোর্স ডিউরেশন ছিল সেটা আপনি এখান থেকে লিখে দিলেন 3 মান্থ, অথবা 6 মান্থ যদি থাকে তাহলে 6 মান্থ লিখে দিবেন, এভাবে করে। তারপরে ট্রেনিং ইয়ার, ট্রেনিং ইয়ার লিখে আপনি এখানে আবার দিয়ে লিখে দিলেন 2025। ওকে, টপিক 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 কভার্ড, এখানে গিয়ে আপনি যে যে টপিক এখানে কভার করেছেন সেইগুলো এখানে লিখে দিলেন। মনে করেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অ্যাডসেন্স, আরো যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি লিখে দিলেন। এখন এইটা একটা ইনফরমেশন লিখলাম, আর লিখলাম না। তারপরে কি দেওয়া যায়, আমরা উপরে কি কি দিয়েছি, উপরে জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়েছি। এবারে লাস্ট আরো কিছু ইনফরমেশন দেবো। আমরা ল্যাঙ্গুয়েজের স্কিল যেটা থাকে, ল্যাঙ্গুয়েজ স্কিল কি লিখবো, NGUAG, ল্যাঙ্গুয়েজ স্কিল। ওকে, তো
তো ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আমরা কিভাবে ফিল আপ করবো একটু দেখে আসি। এটা করার জন্য আমরা এখানে লিখলাম, প্রথমেই বাংলা লিখব। বাংলা লিখে একটা দেবো, কি দেবো, ট্যাব প্রেস করব, বাংলা লিখে এখানে দিয়ে দেবো নেটিভ। বাংলা আমাদের নেটিভ, আমরা এই জন্য এটা নেটিভ লিখে দেব। তারপরে লিখব ইংলিশ, ENGLISH, ইংলিশ লিখে কোলন দিয়ে এটাকে লিখব ফ্লুয়েন্ট। ওকে। এরপরে যদি আরো কোনো ভাষা জানি, জার্মান যদি জানি, জাপানি যেমন কিছুটা জানি, জাপানিজ লিখে দিলাম। জাপানিজ লিখে আপনি এখানে এটা দিয়ে লিখে দিলেন যে গুড। ওকে, মিডিয়াম, ইন্টারমিডিয়েট লিখে দিতে পারেন। ইন্টারমিডিয়েট। এরকম আপনি যে ভাষাগুলো জানেন সেই ভাষাগুলো এখানে লিখে দিতে পারেন। অনেকে আরবি জানেন, আরবি লিখে দেবেন, অ্যারাবিক, ইন্টারমিডিয়েট। এভাবে করে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবেন। এরপরে একটা অপশনে আসি, এরপরে আমরা লিখব পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, তো পার্সোনাল ইনফরমেশনটা আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ স্কিলের আগে লিখতে পারি। এই জায়গাটাতে আমরা লিখব পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল, তো পার্সোনাল ইনফরমেশন লেখার পরে এখানে কি কি লেখা যায়, এখানে লিখব হচ্ছে আপনার নিজের নাম বলতে নাম তো উপরে একবার লিখেছি, এই যে উপরে লেখা আছে। এবারে এখানে আমরা দেব, উপরে আপনি চাইলে আপনার শর্ট নেমটাও লিখতে পারেন। এখানে দেব ফুল নেম দিয়ে একটা এরকম দিয়ে আবার ফুল নামটা লিখে দেবো এখানে। তারপরে কি দেব, ফাদার্স নেম। ওকে, তো ফাদার্স নেম দিয়ে এখানে পিতার নাম লিখবো, মাদার্স নেম। এখানে মায়ের নাম লিখবো। তারপরে ডিওবিতে সাধারণত ডেট অফ বার্থ হয় আমরা এখানে ডেট অফ বার্থ লিখে দিয়ে এখানে আপনার ডেট অফ বার্থ লিখে দিবেন। এরপরে হচ্ছে এনআইডি নাম্বারের পরে লিখবেন জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি। এগুলো লিখে দিয়ে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো কমপ্লিট করবেন। ওকে, এটা তো গেল পার্সোনাল ইনফরমেশন। তারপরে লিখবো অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট। অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনি এই জায়গাটাতে লিখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা ঘরে লিখবেন, আর যদি একই হয় তাহলে লিখে দিবেন প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, আমি দুইটাই দেখাচ্ছি। মনে করেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, সেক্ষেত্রে কি করব, প্রেজেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট অ্যাড্রেসের আরেক নাম হচ্ছে মেইলিং অ্যাড্রেস, সেটাও লিখতে পারেন। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস লিখে আমরা অ্যাড্রেসটা কিভাবে লিখবো, একদম সুন্দরভাবে লিখবো। আমার ধরুন 600 আরামবাগ, ভুল লিখলাম, একদম সঠিক অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখে দেব। এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা একই হয় তাহলে এই এক জায়গায় আপনি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন, অ্যান্ড পার্মানেন্ট। ওকে, এইটুকু কাজ করবেন যদি দুইটা অ্যাড্রেস একই হয়।
আর যদি আলাদা হয় তাহলে আমি যেভাবে লিখছি এভাবে লিখে দেবেন, পার্মানেন্ট। তো তাহলে এই পার্মানেন্ট অ্যাড্রেসে এসে আপনি আপনার যে একদম স্থায়ী যে ঠিকানা সেটা আপনি লিখে দেবেন। ওকে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিলেন। এরপরে আসি, এরপরে লিখবেন কন্ট্যাক্ট, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যা লেখেন, কন্ট্যাক্ট নাম্বারও লিখতে পারেন, ফোন নাম্বারও লিখতে পারেন। আর এইখানে সবসময় ভালো হবে আপনি যদি কান্ট্রি কোড সহ লেখেন, +88 এটা সহ যদি লেখেন তাহলে এটা সবচেয়ে বেটার হয়। এরপরে লিখবো ইমেইল অ্যাড্রেস, মেইল, মেইল লিখতে পারেন অথবা ইমেইল লিখতে পারেন, দুইটার যেটা লেখেন আপনি। এখানে এসে আপনি আচ্ছা, মেইল অ্যাড্রেস লেখার সময় কিছু সতর্কতা আমরা অবলম্বন করব। এই সতর্কতা হচ্ছে আমরা কখনোই মেইল অ্যাড্রেসের মধ্যে যেন কোনো স্পেস ব্যবহার না করি, কোনো একটু যেন ভুল না যায়, একটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর হয়ে না যায়। মনে রাখবেন মেইল অ্যাড্রেস সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত ছোট হাতের অক্ষর হয়। এবং এই যে এখানে জিমেইলের বানানটাও যদি ভুল লেখেন তাহলেও কিন্তু অন্য জায়গায় চলে যাবে, .com ডট না দিলে অন্যত্র চলে যাবে, যাবেই না .com না থাকলে। আর এই যে এইগুলো সব ইনফরমেশন আপনি মনে রাখবেন যে আপনার মেইল অ্যাড্রেস যেটা এটা 100% কারেক্ট হতে হবে, একদম আপনি 2-3 বার চেক করে দেবেন। এরপরে আরেকটা ব্যাপার দেখেন, এখানে আমি যখন এন্টার দেব, এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই মেইল অ্যাড্রেসটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটার নিচে একটা আন্ডারলাইন আসছে। সাথে সাথে যদি আপনি এটা দেখেন তাহলে কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে কি হবে, সাথে সাথে এই আন্ডারলাইনটা এবং কালারটা ফরম্যাট মুছে যাবে। যদি এরকমটি না হয়, ধরেন আপনি এই যে এটার পরে অন্য কিছু লিখে ফেলছেন এখানে, হ্যাঁ, তখন কিন্তু আর কন্ট্রোল জেড দিলে কাজ হবে না। এক্ষেত্রে আমরা কি করব, এই টোটালটাকে যতটুকু জায়গা আমার আন্ডারলাইন এবং কালার করা আছে এটাকে সিলেক্ট করে উপরে হোম অপশন থেকে আন্ডারলাইনে আবার ক্লিক করব। এই যে আন্ডারলাইনে আবার ক্লিক করে দুইবার ক্লিক করব আর কি, দুইবার ক্লিক করলে আন্ডারলাইনটা মুছে যাবে। এরপরে দেখেন, এরপরে একটু ডান পাশে আসলে দেখবেন ফন্ট কালার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ডান পাশের যে ড্রপ ডাউন মেনু বাটন আছে এখানে ক্লিক করে ব্ল্যাক করে দেবেন, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে আর ওইরকম দাগটা আর দেখা যাবে না। ওকে, তো এটা আমাদের একটা অংশ, মোটামুটি কিছু অংশ গেল। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা পার্ট আছে সিভির মধ্যে, এটা হলো রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সে আমরা কাদেরকে দিতে পারি? রেফারেন্সে দেওয়ার জন্য আমাদের কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ আছে। মনে করেন আপনি একটা জবের অ্যাপ্লাই করছেন দেশের একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠানে, আমি আনুমানিক দিলাম, একটা ধারণা করলাম যে আপনি ব্রাকে অ্যাপ্লাই করছেন। এখন সেক্ষেত্রে আপনি রেফারেন্স কাকে দেবেন? সেক্ষেত্রে আপনি রেফারেন্স দেবেন ব্রাকেই চাকরি করেন উচ্চপদস্থ কেউ যদি আপনার পরিচিত থাকে তাহলে তাকে, সে যদি আপনার ওয়েল নন পারসন হয়, হ্যাঁ, অথবা অনেক বড় পোস্টে ব্র্যাকে চাকরি করে, বা যেখানে আপনি অ্যাপ্লাই করছেন ওইখানের সাথে পরিচিত কেউ কাউকে ফার্স্ট রেফারেন্সে রাখবেন, 1 নম্বর রেফারেন্স। আর যদি এরকম কেউ না থাকে তাহলে 2টা রেফারেন্সই দেবেন এমন কাউকে যিনি সরকারি গ্রেডভুক্ত কমপক্ষে 9ম গ্রেডের চাকরি করে, কমপক্ষে 9ম গ্রেড, হতে পারে 6ষ্ঠ 7ম 8ম, কিন্তু কমপক্ষে মনে রাখবেন 9ম গ্রেডের, অর্থাৎ যাদের অ্যাটেস্ট করা অর্থাৎ সত্যায়িত করার মতো শক্তি যাদের আছে, ক্ষমতা আছে, তাদেরকে কখন দিবেন? যখন আপনার এই প্রতিষ্ঠানের
পরিচিত রেফারাল কেউ থাকবে না তখন। আর রেফারাল যদি পরিচিত কেউ থাকেও তখনও আপনি একটা রেফারেন্স দিবেন ওই প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তাকে, এবং দ্বিতীয় রেফারেন্সটা দিবেন আপনার নিজের পরিচিত বা আপনার এরকম কাউকে যিনি কমপক্ষে সরকারি নবম গ্রেড বা তার ঊর্ধ্বে জব করছেন। ওকে, এখানে আমরা কি করব, মনে করেন আমি একটা রেফারেন্সের ক্ষেত্রে কি কি ইনফরমেশন লাগবে, রেফারেন্স REFERENCE রেফারেন্স 1। এই রেফারেন্স 1 এ এসে আমরা লিখব নেম। ওকে, এটা একটা ইন্ট্রো দিলাম। ডেজিগনেশন দেখেন এখানে কিন্তু ডিসিমিলার হয়ে গেছে। নেমের পরে আমি যে এটা দিছি কি কোলন দিয়েছি, আর ডেজিগনেশনের পরে যে কোলন দিয়েছি দুইটা দুই জায়গায় চলে গেছে। এক্ষেত্রে কি করব, ডেজিগনেশনের এখানে এসে আবার যদি কোলন আর একটা ট্যাব বাটন ক্লিক করি তাহলে সেম জায়গায় চলে আসছে। ওকে, নেম দিলাম, ডেজিগনেশন দিলাম, তারপরে দেব অর্গানাইজেশন। নেম, ডেজিগনেশন, অর্গানাইজেশন, এরপরে দিব কি, এরপরে দিব অ্যাড্রেস। তার অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে, তার ফোন নাম্বার, ওকে, তারপরে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। এই ইনফরমেশনগুলো তার এখানে সংযুক্ত করে দেবেন। সেম ভাবে রেফারেন্স 2, এটাই এরকম করে রেফারেন্স 2 তে ভিন্ন একজনের নাম দিয়ে আপনি তার রেফারেন্সটা দিয়ে দেবেন। এটা হবে রেফারেন্স 2। ওকে, তো এই গেল আমাদের রেফারেন্সের পর্ব। দেখেন আমাদের সিভি কিন্তু 4 পেজ হয়ে যাচ্ছে, 4 পেজের কাছাকাছি চলে যাচ্ছে। নরমাল সিভি আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম আছে তাদের 2-3 পেজে হয়ে যাবে, 2 পেজে হয়ে যাবে। কিন্তু এই ইনফরমেশনগুলো সব দিয়ে আপনি যদি সিভি ক্রিয়েট করেন, আপনার সিভি যদি ভালো প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই তারা সিভিটা নিয়ে অ্যানালাইজ করবে। আর যদি এমন হয় যে নামে মাত্র সার্কুলার দিছে, লোক নেবে না, কিছু না, আগে থেকেই লোক নেওয়া আছে, তাহলে আর দেখবে না। তাহলে যত ভালোই সিভি বানান না কেন দেখা হবে না। ওকে, তো এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেব, এটাকে বলে ডিক্লারেশন। DECLARATION, ডিক্লারেশন। ডিক্লারেশন মানে কি? ডিক্লারেশন মানে হলো ঘোষণা। আমি যে এখানে কাজ করছি, আমার এই উপরে যা যা ইনফরমেশন আছে এগুলো সব যে সঠিক, কোনোটাই ভুল না বা মিথ্যা না, এই সংক্রান্ত আপনার একটা ঘোষণাপত্র একটা লাগবে এখানে। তো সেটা আমরা কি দেব, আমি আমার সিভিতে আগে থেকে কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখি বের করা যায় কিনা, ওখান থেকে কপি করেও দিতে পারেন। এই যে আগের সিভিতে আমরা দিয়েছিলাম একই ঘোষণাপত্র, আপনারা দিতে পারেন চাইলে কিন্তু। হ্যাঁ, এই যে এইটা লিখতে পারেন, আই ডিক্লেয়ার দ্যাট অল। আচ্ছা, জয়েন করছে এখনো অনেকে। আপনি যদি এই কথাটাও লিখে দেন যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড আর কারেক্ট, ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। আমার জানা মতে এবং আমি বিশ্বাস করি যে আমি উপরে যা যা ইনফরমেশন লিখেছি সব সত্য এবং নির্ভুল। ওকে, ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ফলস, ইনকারেক্ট, ইনকমপ্লিট অর ইফ এনি ইনএলিজিবিলিটি ইজ ডিটেক্টেড, এনি লিগ্যাল অ্যাকশন ক্যান বি টেকেন এগেনস্ট মি। যদি এর কোনো ব্যতিক্রম ঘটে বা যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় অথবা কোনো তথ্য ভুল প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো আইনি অ্যাকশন নেওয়া যেতে পারে। ওকে, তো এইরকম একটা কিছু লিখে আমি কি করব, নিচে আমার সিগনেচার দেব, নিচে সিগনেচারের জায়গাটা অ্যাড করব। এটা কিভাবে করব দেখেন, একটু দেখি। আমরা এখানে নিচে লিখে দেব যে, ধরেন লিখে দিলাম SIGNATURE, সিগনেচার। সিগনেচার লিখে এই কথাটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই যে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন এর উপরে আমরা একটা লাইন শেপ দেব।
লাইন শেপটা কিভাবে দেব, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে দেখেন এখানে শেপে যাব। শেপের মধ্যে গেলে এখানে প্রথমে একটা লাইন শেপ পাবেন আপনারা, এই যে লাইনের মধ্যে গিয়ে এরপরে শিফট চেপে ধরে, শিফট ক্লিক করে ধরে এরকম ডান দিকে যতটুকু জায়গা লাগবে আমার ততটুকু জায়গা টান দিয়ে শিফট ছেড়ে দেব। এরপরে এখান থেকে শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিয়ে আবার শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে উইটে যাব। উইটে গিয়ে এখান থেকে 1 পিটি সিলেক্ট করে দেব, তাহলে এটা একটু মোটা হবে। এখন আমি চাচ্ছি যে আমার সিগনেচারটা এখানে আমি হাতে লিখে দেব না, এখানে সরাসরি দেব। তো এখানে একটা নোট মনে রাখবেন, আপনি যদি কোনো জায়গায় সিভির সফট কপি দেন, মনে করেন আপনি মেইলে কোথাও সিভি পাঠিয়েছেন, তাহলে এখানে অবশ্যই সিগনেচার অ্যাড করে এই এমএস ওয়ার্ডের ভিতরেই অ্যাড করে দেবেন। আর যদি হার্ড কপি দেন, প্রিন্টেড কপি কোথাও দেন, তাহলে আপনি সিগনেচার সহ প্রিন্ট না করে সিগনেচার ছাড়া প্রিন্ট করবেন এবং কলম দিয়ে আপনি সাইনটা করে দেবেন। তাহলে আমরা এবার চলুন সিগনেচারটা এখানে অ্যাড করি। এখান থেকে চলে যাব শেপে। শেপ থেকে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ এরকম নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আমি কি মাউস থেকে যতটুকু টেনে দিব এভাবে ততটুকু জায়গা এরকম রেক্টেঙ্গেল চলে আসবে। তারপরে এখান থেকে দেখেন শেপ আউটলাইন অপশনে যাব, গিয়ে এখান থেকে নো আউটলাইনে ক্লিক করে দেব। নো আউটলাইনে ক্লিক করার পরে এখান থেকে শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে পিকচারে গিয়ে দেখেন এখানে ওয়ার্ক অফলাইন। ওকে, আমরা এখান থেকে ফ্রম এ ফাইলে ক্লিক করব। ফ্রম এ ফাইলে ক্লিক করে আপনি আগে থেকে আপনার সিগনেচারটা কম্পিউটারে এনে রাখবেন, সেই যেখানে সেভ করে রাখবেন। মনে করেন যে আমার সিগনেচারটা এখানে সেভ করা আছে, আমি জানি। তো এই যে এটার মধ্যে সেভ করা আছে এই ফটো অ্যান্ড সিগনেচার, এটা হলো আমার সিগনেচার। এটার মধ্যে ডাবল ক্লিক করলেই সিগনেচারটা এখানে চলে আসবে। ওকে, তারপরে আপনি যদি চান এটা এরকম নিচে নামাই দিবেন, যেখানে দরকার সেই জায়গায় এইভাবে আপনি সাইজ করে সুন্দর করে রেখে দিতে পারেন। আপনি যদি চান এটা আরেকটু ছোট বানাবেন, আরেকটু উঁচু বানাবেন, এই যে এটা আরেকটু উঁচু বানাতে চাইলে বানাইতে পারেন, এইরকম বানাইতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেভাবে রাখতে চান সেইভাবে আপনি এখানে সিগনেচারটা অ্যাড করে দিতে পারবেন। আমাদের সিভির কাজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি, আরো কিছু কাজ আমাদের বাকি আছে। কিছু না, আরো অনেক কাজ বাকি আছে। ওকে, দেখেন এখন আমরা এখানে একটু এবারে রিসার্চ গুলো করি, কিছু জিনিস আছে আমরা সাইজ করব। দেখেন এখানে যে কাজটা ঘটেছে, এক পেজে সব ইনফরমেশন গুলো কিভাবে সাজাবো, এক পেজে সাজাবো না, বিভিন্ন পেজে কোন পেজে কোন ইনফরমেশন গুলো যাবে সেইগুলো একটু সিলেক্ট করবো। এখন দেখেন এখানে এই রেজিউমে কথাটা আছে, এই রেজিউমে থেকে শুরু করে আমি একটু সিলেক্ট করে করে নিচের দিকে যাই। এখান থেকে রেজিউমে অফ এই পর্যন্ত জায়গা আমরা একটু বড় করে দেই, এই ফন্টটাকে 16 করে দিলাম। এরপরে এই জাহাঙ্গীর আলম এই ফন্টটাকে আমরা একটু বড় করি, এটাকে করে দেব 18। তাহলে কি হলো, এই যে শেপগুলো আছে শেপগুলো কিন্তু দূরে চলে গেল। এই যে শেপগুলোকে এখন আমরা একটু টান দিয়ে এরকম ধরে কাছে নিয়ে আসতে পারি, তাও ঠিক জায়গায় পড়লো না, আরেকটু উপরে যাবে, এই যে আরেকটু উপরে যাবে। তো এইটুকু যদি উপরে না যায় আমরা কি করব, তিনটা শেপকে এভাবে শিফট ক্লিক করে তিনটা শেপকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাটিং এ যাব, ফরম্যাটে গিয়ে এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে এটাকে একটু অ্যালাইন করে দিলাম। তারপরে দেখেন এখানে আছে কি আছে, এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে ক্লিক করব। তাহলে দেখেন প্রত্যেকটার মধ্যে দূরত্ব সমান হয়ে একদম ঠিক জায়গায় এটা মিলে গেছে, একটু এলোমেলো নাই এখন। ওকে, তো এটা আমাদের এই ফন্টগুলো আছে 11তে, এই ফন্টগুলোকে চাচ্ছি আমরা 12 করে দেবো, সবগুলো ফন্ট 12 করে দেবো। এটা কিভাবে করব, এখান থেকে আমি একটা সিলেক্ট করে তারপরে কিবোর্ডের যে বটম অ্যারো আছে ওইটা বটম অ্যারোতে ক্লিক করে পুরো সিভিটাকে আমি সিলেক্ট করে নিলাম, সম্পূর্ণ অংশ। ওকে ফাইন, পুরোটা সিলেক্ট করে নিয়ে এখন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি 13। ওকে, তো 13 যখন ক্লিক করব তখন দেখেন আবার চতুর্থ পেজ কিন্তু ভরে গেছে, চতুর্থ পেজ কিন্তু অল্প একটু ছিল।
কারণ আমি ফন্টটাকে বাড়িয়ে নিয়েছি, এখন এটা অটোমেটিক বেড়ে গেছে। তো এখন এইটা যে করলাম এখানে একটু ঝামেলাও আছে, ঝামেলাটুকু আমরা আস্তে আস্তে এক একটা করে ঠিক করব। দেখেন, মনে করেন আমি রেজিউমে লেখাটা যেখানে আছে এখানে গেলাম, গিয়ে আমরা অবশ্য প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা ডকুমেন্ট কিভাবে চেক আপ করতে হয়। আমি যদি এখান থেকে কন্ট্রোল ক্লিক করে ধরি, কন্ট্রোল ক্লিক করে ধরে আমার কিবোর্ডের যে 4টা অ্যারো চিহ্ন আছে তার ডান পাশের অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, তাহলে এক একটা শব্দ এরকম সামনে আগাবে। তো আমার এক একটা শব্দ যখন সামনে আগাবে আমি এক একটা শব্দ করে এটাকে চেক করব। ঠিক আছে, মেইল অ্যাড্রেস এটা ঠিক আছে, তারপরে এই যে লোকেশনটা আমি একটু চেক করছি, এটাও ঠিক আছে, তারপরে আছে ক্যারিয়ার অবজেক্টিভ, এটাও আমি একটু এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যদি চেক করতে চাই তাহলে এভাবে করে চেক করব। ওকে, এখন দেখেন এই জায়গাটাতে একটু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আমি এই যে ক্যারিয়ার অবজেক্টিভটা লিখেছি এইটার জাস্টিফাই করে দিলে আরো সুন্দর হবে। এখান থেকে জাস্টিফাই করে দেব, তাহলে জাস্টিফাই করে দিলে এইটা আর আগের মতো অ্যালাইনমেন্ট নেই, জাস্টিফাই করে সুন্দর করে দিলাম। ওকে, তো এটা ঠিক হয়ে গেল। এরপরে আমরা এই যে ক্যারিয়ার অবজেক্টিভ কথাটা এখানে লেখা আছে এটাকে একটা শ্যাডোর মধ্যে নিয়ে আসব, এটাকে একটা শেড দিব, একটা ছায়া দেব। এটা কিরকম দিব, এটা টোটাল এই যে ক্যারিয়ার অবজেক্টিভ লেখা কথাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু উপরের দিকে দেখেন প্যারাগ্রাফ অপশনের মধ্যে এই আমি যেখানে মাউসের কার্সরটা এখন রেখেছি এখানে শেডিং নামে একটা অপশন আছে। এখানে যদি আমি রাইট সাইডে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে কালার অপশনগুলো আসবে। দেখেন এখানে যে কালারটা আমার পছন্দ সেই কালারটাই আমি এখান থেকে কিন্তু দিব না, এখান থেকে দিব দেখেন একদম আমার সিভির জন্য যেটা দরকার ডার্ক ব্লু যে কালারটা আছে এই ডার্ক ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, একদম ডার্ক ব্লু কালারটাই দিব ফর্মাল সিভির জন্য। ওকে, তা এরপরে আমরা একটু সবগুলো চেক আপ করে আসি, আমাদের স্কিলগুলো একটু চেক করি। স্কিলগুলোতে আমরা কি কি লিখেছি সবগুলো হ্যাঁ ঠিক আছে এখানে। এরপরে আর কি আছে, আমরা যেখানে মূলত চেক আপ করবো যে স্পেসগুলো অতিরিক্ত স্পেস না আসে। ওকে, তারপরে একাডেমিক এই জায়গাটাতে খেয়াল করেন, দেখেন আমি এই একটা পেজে কিন্তু একাডেমিক ইনফরমেশনের মাস্টার্স লেখার যেখানে আছে এটা কমপ্লিট করেছি। এখন এখানে এই লাস্টের একটা লাইনে অনার্সের এটা চলে আসছে। এখন আমরা এখানে এইরকম যদি থাকে তাহলে আমরা একটু চেঞ্জ করে একটা স্পেস দিয়ে অনার্সের ইনফরমেশনটাকে পুরোটাকেই পরের পেজে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে অনার্সের ইনফরমেশন ঠিক আছে, এসএসসি ঠিক আছে, ট্রেনিং ইনফরমেশনে গিয়ে দেখেন এই জায়গাটা থেকে আমাদের কোলনগুলো ঠিক নাই, একটু দেখা যাচ্ছে এখান থেকে দেখেন যে এই ঠিক ট্রেনিং ইনফরমেশনটা আমরা যখন লিখেছি ট্রেনিং কোর্স নেম ঠিক আছে, তারপরে কোর্স অর্গানাইজেশন ঠিক আছে, কিন্তু কোর্স ডিউরেশনে এসে আমরা দেখছি যে আমরা কোলন যেখানে দিয়েছি আরেকটু দূরে দরকার। আরেকটু দূরে দেওয়ার জন্য কি করব, এই কোর্স নেমের এখানে এসে আরেকটা ট্যাব আমরা বেশি দিয়ে দেবো, তাহলে কি হলো এটা সমান সমান দূরত্বে চলে গেল। ওকে, তো এভাবে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশনও এই ফাদার্স নেমের এখানে এসে এটা দিয়ে দিল। তা এখন দেখেন এখানেও আমাদের কিন্তু কিছু কাজ হয়েছে, যেটা পার্সোনাল ইনফরমেশনের সব ইনফরমেশন নিচের পরের পেজে চলে গেছে। এই পার্সোনাল ইনফরমেশনটাকেও আমরা একটা পেজে নিয়ে আসব। তার আগে আর কিছু কাজ করি, দেখেন ল্যাঙ্গুয়েজ স্কিলের এখানেও ট্যাব প্রেস করে এগুলোকে ঠিক করে নিলাম। রেফারেন্সটাও ঠিক করে নিতে হবে, এই যে রেফারেন্সকে ঠিক করতে হবে। রেফারেন্স 1, রেফারেন্স 2, এই যে রেফারেন্স 2 এটাও ঠিক করে নেব। এভাবে আমরা লেখার পরে চেক করব যে কোথায় কোথায় আমাদের সমস্যা হয়েছে। আরেকটা সমস্যা দেখলাম কোথায়, আরেকটা সমস্যা দেখলাম হচ্ছে পার্সোনাল ইনফরমেশনে। এই পার্সোনাল ইনফরমেশনে দেখেন অনেকগুলো লাইন, এই যে দুইটা লাইনই এক পেজে আছে, তৃতীয় লাইন থেকে আছে পরের পেজে। আমরা এখানে কি করতে পারি, এই দুইটা লাইনে আপনি যদি এন্টার দিয়ে দিয়ে নিচের লাইনে দিয়ে দেন তাহলে এখানে একটা বড় জায়গা ফাঁকা দেখাবে, ভালো দেখাবে না।
এখানে কি করণীয়, এখানে করণীয় হলো আমি এই উপরের ইনফরমেশনগুলো একটু সিলেক্ট করলাম। এই পেজের মধ্যে যা কিছু আছে বাদ বাকি সব সিলেক্ট করে এখান থেকে স্পেসটা বাড়াই দেবো। এই লাইন স্পেসে গেলাম, লাইন স্পেসে গিয়ে এখান থেকে 1.5 দিয়ে দেখি কি হয়েছে। 1.5 দেওয়ার ফলে দেখেন আর একটা লাইন বাকি আছে। এখানে আমি যদি আরেকটু 1.5 দিয়ে দিই, 1.15 দিয়েছিলাম আগে, দেখেন 1.5 দিয়ে দিলে আবার যেটা হয় সেটা হচ্ছে এখানে দুইটা লাইন নিচে চলে যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, এখান থেকে যদি রিমুভ দিয়ে দেই, তারপরে রিমুভ অপশন দিয়ে তারপরে এখান থেকে আমরা 2 দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা এভাবে করে মিলাই দেব। যেভাবে করে মিলাই দিলে আমরা একটা পেজের মধ্যে সব ইনফরমেশনগুলো নিয়ে আসতে পারি। ওকে, এখন কি হয়েছে, এখন যেটা হয়েছে এখান থেকে একটু যদি কেটে দেই, স্পেস কমাই দিলে ট্রেনিং ইনফরমেশনটা আর একটা লাইন মাত্র আছে, একটা লাইন একটু উপরে উঠাই দেব, তাই তো। এজন্য কি করব, কিছু জায়গার স্পেস আমি কমাই দেব। কিছু জায়গা থেকে আমি যদি স্পেস কমাই দিতে চাই তাহলে ধরেন এই জায়গাটুকু থেকে অথবা পুরোটাকে ট্রেনিংটাকেও সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখান থেকে স্পেস কমাই দিতে পারি, অথবা এখানে যে ফাঁকা জায়গাটা আছে একটা স্পেস উঠাই দিতে পারি। তাহলে দেখেন ট্রেনিং এর ইনফরমেশনটা আমার উপরের পেজে চলে আসছে। দ্বিতীয় পেজে সবগুলো ট্রেনিং ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন থেকে তৃতীয় পেজে গেছে। ওকে, এবার একটা শেপ আবার ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আরেকটা ব্যাপার রয়ে গেল, রেফারেন্সটা আবার দেখেন চলে আসছে, এই দুইটা লাইন এবার উপরে চলে আসছে। তাহলে এই লাইন দুইটাকে আমার নিচের পেজে নিতে হবে। এজন্য কি করব, এজন্য আমরা উপরে এই যে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশনের যে জায়গাগুলো আছে এইটা পুরোটা সিলেক্ট করে একটু স্পেস বাড়াই দেব। এইটুকু জায়গাকে আমরা একটু স্পেস যদি বাড়াই দেই তাহলে দেখেন রেফারেন্সটা তো দূরে, আরো এক লাইন নিচে বেশি চলে গেছে। এখন কি করব, এখন এখান থেকে একটু কমাই দেই, এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম। এইবারে দেখেন, এইবারে আমার পুরো সিভিটা ঠিক আছে, কিন্তু সিগনেচার লেখাটা পঞ্চম পেজে চলে গেছে। এটা কিভাবে ঠিক করব, দেখেন এখানে একটা লাইন, এই যে এটা ক্লিক করে দিলাম, এটা চলে আসলো এখানে। তারপরে দেখেন 5 নম্বর পেজে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আছে, এইটাকে কিভাবে আমরা ম্যানেজ করব। এই 5 নম্বর পেজে এসে আমরা যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে এটা উপরের লাইনে চলে আসছে। এবার আমার 4টা পেজের মধ্যে পুরো একটা সিভি কমপ্লিট। এখনো কমপ্লিট হয় নাই, কারণ কি আমরা এইখানে যে শ্যাডো দিয়েছি এরকম শ্যাডো আমার কয়েক জায়গায় দিতে হবে, এই পার্সোনাল স্কিলে প্রফেশনাল স্কিলে দিতে হবে। এজন্য কি করব, এজন্য আমরা এই যে ফরম্যাট পেইন্টার লাইনটাকে, এই অপশনটাকে ইউজ করব। এটাকে ইউজ করার জন্য কি করব, প্রথমে এই উপরে প্রথম যে শ্যাডোটা মার্কটা ইউজ করেছি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আমার এখানে লাইনের মাথায় আমার কার্সরের সামনে একটা ব্রাশ এসেছে, এটাকে বলে রং তুলি ব্রাশ আর ফরম্যাট পেইন্ট। এটাকে যদি আমি এরকম ক্লিক করে দেই, দেখেন যে জায়গায় আমার লাগবে সব জায়গাতে আমি এখন এইটাকে জাস্ট এরকম টান দিয়ে দেবো, কিবোর্ড মাউস থেকে এভাবে টান দিয়ে দেব। মাউস থেকে এভাবে টান দিয়ে দিলে কি হবে, আমার ওই যে পেইন্টটা আছে আগের মতোই কাজ হবে। ট্রেনিং ইনফরমেশন দিলাম, এরপরে পার্সোনাল ইনফরমেশন, এই যে পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনারা লিখে ঠিক করে দেবেন। তারপরে আছে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ স্কিল, এরপরে আছে রেফারেন্স, এরপরে আছে ডিক্লারেশন। এখানে কি শেষ হয়ে গেল? না, আরেকটু বাকি আছে ভাই। এখন এই যে ফরম্যাট পেইন্টারের যে আইকনটা এটা যাচ্ছে না, আপনি যদি আবার এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে।
এখন দেখেন এই যে রেফারেন্স 1 রেফারেন্স 2 লিখেছি, তারপরে উপরে এই যে এখানে আরেকটা ট্যাব দিতে হবে। তারপরে উপরে এখানে যে লিখেছি অনার্স মাস্টার্স এসএসসি ইন্টার লিখেছি, এইগুলোতে আমার আরেকটা সাবটাইটেল টাইপের স্টাইল বানাতে হবে। এর জন্য কি করব, এই ধরেন এটা আমার মাস্টার্স, তাই না? এই মাস্টার্স লেখাটা এই লাইনটার কে সিলেক্ট করে এখানে আমি একটা বুলেট চিহ্ন দিতে চাই। বুলেট চিহ্ন ধরেন এই রকম একটা চিহ্ন দিলাম এবং এটাকে আমি বোল্ড করে আন্ডারলাইন করে দিলাম। তা এই বোল্ড করে যে আন্ডারলাইন করলাম, একটু মোটা আন্ডারলাইন যদি করতে চান তাহলে এই যে মোটা আন্ডারলাইনটা দিয়ে দেবো। এখন এইটাকেও আমি ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই মাস্টার সেটটা নিলাম, এরপরে এটাকেও আমি ওই একইভাবে ফরম্যাট পেইন্ট করতে চাই। তারপরে এই যে এটা এই আরেকটা আছে, এরকম যে সাব পয়েন্টগুলো আছে, সাব পয়েন্টগুলোকে আমরা সবগুলোকে এরকম করে দেব। আর কি কি আছে, আর আছে হচ্ছে রেফারেন্স, রেফারেন্সও দুইটা আছে, যেহেতু আমরা এটাকেও এভাবে করে দেব। জাস্ট এটাকে আপনি যদি মাউস দিয়ে টান দিয়ে দেন তাহলে এরকম হয়ে যাবে। তো এবার আমি বলতে পারি যে আমার সিভিটা কমপ্লিট। তো এখনও কি কমপ্লিট, এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো আপনারা বসাবেন, এই সব ইনফরমেশন কিন্তু বসাই দিতে হবে। এগুলো বসাইয়া সুন্দর করে একটা কমপ্লিট সিভি তৈরি করে আজকের মধ্যে আপনার কাজ শেষ করবেন। এখন এইটাকে আমি কিভাবে পিডিএফ তৈরি করব এবং কিভাবে আমি জব প্লেসে সাবমিট করব এটা একটু দেখেন। আপনি চাচ্ছেন যে এই জায়গাটাকে এই যে সিভিটাকে যদি ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করে দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে ক্লিক করে দিলে এখানে দেখেন রিজিউমি অফ নামে একটা ফোল্ডার আসছে, আপনি এটাকে কেটে দেবেন। এটা কেটে দিয়ে এখানে সুন্দর করে আপনার নাম লিখবেন, সিভি স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, এই যে জাহাঙ্গীর লিখে এই যে পিডিএফ তো হবেই, এটা পিডিএফ হয়ে পাবলিশ করে দিবেন। একটু পরে দেখেন এটা পিডিএফ হয়ে গেছে। তাহলে এইরকম একটা সিভি আপনি ক্রিয়েট করে পিডিএফ করে আপনি এই ইনফরমেশনগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি, এই ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে দেবেন। ঠিক আছে, তো এইটুকু আজকের যে ক্লাসটা হলো, এইটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই, যেহেতু আমাদের আলোচনা আরও একটা পর্ব হয়েছে এটার সিভি ক্রিয়েটর, আপনারা এইভাবে করে কাজগুলো করবেন। আচ্ছা, আগের ক্লাসটা যারা মিস করেছেন আগের ক্লাস দেখে নেবেন, ভিডিও রেকর্ডিং ক্লাস আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন